সুধীরবাবু যাওয়ার পরে শান্তি ঘরের দরজা বন্ধ করে আর কোনো রকম সময় নষ্ট না করে সোজা লাইব্রেরির গোপন ঘরে চলে যায়। সেখানে গিয়ে নিজের ব্যাগটা পড়ার টেবিলে রেখে দিয়ে এক এক করে পাণ্ডুলিপিগুলো খুঁজে দেখতে শুরু করে। এই পাণ্ডুলিপিগুলোর মধ্যে সে ঋগ্বেদ থেকে শুরু করে বিভিন্ন পুরাণের পাণ্ডুলিপিগুলো দেখতে পায়। সে বুঝতে পারছে এগুলোর কোনোটাই সে অগ্রাহ্য করতে পারে না। যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যায়, এতে তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই সে ধৈর্য ধরে একের পর এক প্রত্যেকটি পাণ্ডুলিপি পড়তে শুরু করে। এই পাণ্ডুলিপিগুলির মাধ্যমে সে আধ্যাত্মিক দুনিয়ার অনেক বিষয়ে জানতে পারে। সেগুলোর সাথে সাথে প্রাচীনকালের যুদ্ধ দেবতা এবং আসুরি শক্তিদের বিষয়েও আংশিক ধারণা পায়। সারাদিন ধরে লাইব্রেরির প্রত্যেকটি পাণ্ডুলিপি পড়ে ফেলে। সে এমন কিছু পাণ্ডুলিপি পড়ে ফেলে যা আগে লোকসমক্ষে আসেনি। অনবরত পাণ্ডুলিপিগুলো পড়ার কারণে তার মস্তিষ্কে চাপ পড়ে এবং মাথা ব্যথা শুরু হয়। ফলে সে লাইব্রেরি থেকে বেরিয়ে এসে পড়ার ঘরের সোফাতে হেলান দিয়ে বসে পড়ে। কিছু সময় পরে তার ঘুমে চোখ বন্ধ হয়ে যায়। যখন সে ঘুম থেকে ওঠে, সে দেখতে পায় দুটো লোক তার দিকে নুইয়ে পড়ে দেখছে। প্রথমে হকচকিয়ে গিয়ে উঠে পড়ার চেষ্টা করবে, তখন একটি পরিচিত কণ্ঠে সে শুনতে পায়, তুমি কি ঘুমিয়েছিলে নাকি সেন্সলেস হয়েছিলে? তখন শান্তি একটু ক্লান্ত স্বরে জবাব দেয়, বই পড়তে পড়তে মাথা ধরেছিল, তাই এখানে এসে বসেছিলাম। কখন ঘুম ধরে গেছে বুঝতে পারিনি। আচ্ছা, আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম? আমরা এসেছি প্রায় 1 ঘন্টা। তখন শান্তি ঘাড় ঘুরিয়ে দেখল পাশে একজন 35 থেকে 40 বছরের মহিলা দাঁড়িয়ে আছেন। শান্তির জিজ্ঞাসু দৃষ্টিকে দেখে সুধীরবাবু জবাব দিলেন, এ আমার স্ত্রী নিধি। তখন শান্তি তার ক্লান্ত শরীরটাকে টেনে তুলে হাত জোড় করে বলল, নমস্কার ম্যাডাম। তখন মিসেস নিধি তাড়াহুড়ো করে শান্তিকে ধরে বললেন, আরে কি করছো? দাঁড়াতে হবে না, তুমি বসো, এত ফর্মালিটির দরকার নেই। শুক্লা বলল, তুমি নাকি দুপুরে খাওনি, চলো কিছু খেয়ে নাও। খাবার টেবিলে যাওয়ার পথে সুধীরবাবু শান্তিকে একটু নিচু স্বরে জিজ্ঞাসা করলেন, যা খুঁজছিলে তা পেয়েছ? শান্তি একটু নিরাশ হয়ে মাথা নাড়াল। তখন সুধীরবাবু হতাশ হয়ে বললেন, সত্যি ভাববার বিষয়, এত বড় লাইব্রেরিতে তোমার প্রয়োজনের বিষয়টাই তুমি পেলে না। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি ঠিক কোন জিনিসটা নিয়ে খোঁজ খবর করছো? প্রথমে একটু অস্বস্তি বোধ করলেও অবশেষে বলল, আধ্যাত্মিক শক্তি জাগরণের কোনো উপায় পাওয়া যায় কি না তার খোঁজ করছি। কথাটা শুনে সুধীরবাবু অবাক হয়ে থমকে যান। তার চোখে একটা হালকা ভয়ের রেখা দেখা দিল এবং নিমেষে তা মিলিয়েও গেল। তারপরে জোর করে মুখে হাসি টেনে তিনি বললেন, আরে বোকা, এখনকার দিনে কি আর ওইসব আছে? যদিও আগে কখনো ছিল, সেসব কিছু নষ্ট হয়ে গেছে। আমার কাছে অনেক পাণ্ডুলিপি আছে যেগুলো আমি এখনো পর্যন্ত পড়তে পারিনি, কিন্তু আমি নিশ্চিত ওগুলোর মধ্যে কোনোটাই এ বিষয় নয়। এই সমস্ত বিষয়গুলো অনেক বেশি গোপনীয়, এগুলো সাধারণ মানুষের সামনে সচরাচর আসে না বলা ভুল, না না আসাটা স্বাভাবিক। তখন শান্তি অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন স্যার? আপনার এমনটা কেন মনে হচ্ছে? তখন সুধীরবাবু একটু গম্ভীর ভাব এনে বললেন, তুমি বুঝতে পারছো না, যদি এমন কোনো একটা বিষয় লোকসমাজে চলে আসে তাহলে কি ভয়ঙ্কর তাণ্ডব হতে পারে। আর যদি এরকম কোনো শক্তি খারাপ লোকের হাতে পড়ে যায়, তাহলে তো ভেবে নাও পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এটা শুনে শান্তির মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল। বলা বাহুল্য, সে বুঝতে পারছে সুধীর স্যার কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। সে যতই জিজ্ঞাসা করুক না কেন, এই প্রশ্নের উত্তর সে কখনোই পাবে না। তাই আর কোনো কিছু না বলে খাওয়ার টেবিলে চলে গেল। খাওয়া শেষ হলে পরে রাত 8টায় সে বাড়ি ফিরে যায়। বাড়িতে পৌঁছলে সরোজিনী শান্তিকে বকা দিতে শুরু করে দেয়। শান্তি চুপচাপ দাঁড়িয়ে শুনতে থাকে। অবশেষে বিনোদ, অর্থাৎ শান্তির বাবা,
এসে বিষয়টা সামাল দেওয়ার পরে সরোজিনী শান্ত হয়। তখন শান্তি ডান হাতে সামনের দিকে বাড়ি দিয়ে বলে, সিলেবাস এনেছো? দাও। এতে সরোজিনী আরও চটে যায়। তোমার জন্য মেয়েটা দিন দিন গোল্লায় যাচ্ছে, কথাই শোনে না কেন কোনো। এখনো পর্যন্ত বলছে না এত রাত পর্যন্ত কোথায় ছিল। তখন শান্তি বিরক্ত হয়ে বলে, স্যারের লাইব্রেরিতে পড়ছিলাম, ওখান থেকে খেয়ে এসেছি, আর খাবো না। এটা বলে সে তার মায়ের ব্যাগ থেকে সিলেবাসটা বার করে নিজের ঘরে চলে যায়। সরোজিনী রাগে থমথম করতে থাকা চেহারা দেখে বিনোদ বলল, আরে এত রাগ করছো কেন? আমাদের কপাল ভালো যে মেয়েটা পড়াশোনায় ব্যস্ত আছে, বাকি ছেলে মেয়েদের মতো হয়নি। এইটা শুনে সরোজিনী চিন্তার সাথে বলল, আমার তো এইটাই ভয়, এই বিষয়টা যেন আবার কোনো বিপদ না ডেকে আনে। কিছু বুঝতে না পেরে বিনোদ মাথা নাড়তে নাড়তে খাবার টেবিলের দিকে চলে যায়। এইভাবে প্রায় 20 দিন কেটে যায় এবং শান্তির পরীক্ষার রেজাল্ট আসে। এত কম সময়ে পড়াশোনা করেও প্রতিটি বিষয়ে সিজিপিএতে 9.5-এর বেশি রয়েছে। এতে শান্তির সকল টিচার এবং বাড়ির লোক খুশি হলেও শান্তি মনে মনে খুশি হতে পারছে না। তার মনে পড়ছে তার না পাওয়া আধ্যাত্মিক শক্তি জাগরণের বাকি 3টে ধাপ, যা সে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। পরীক্ষা শেষ হওয়ার পরেও সে নিজের শহরের প্রত্যেকটি লাইব্রেরি থেকে শুরু করে আশেপাশের শহরেও খোঁজে দেখেছে, কিন্তু কোনোভাবেই কোনো পাণ্ডুলিপির হদিশ সে পাচ্ছে না। ধীরে ধীরে শান্তি নিজের স্কুলের পড়াশোনায় মনোযোগ দেয় এবং হেড স্যারকে আর কোনোভাবেই এই বিষয়ে জিজ্ঞাসা করে না। ফলে সব কিছু স্বাভাবিক ছন্দে ফিরে আসে। পরের বছর উচ্চ মাধ্যমিকে তার ভালো পারফরমেন্সের জন্য 2 বছরের পড়াশোনা 1 বছরের মাথায় শেষ হয় এবং সে 9.8 সিজিপিএর সাথে স্কুল পাস করে বেরিয়ে আসে। গ্র্যাজুয়েশনে ভর্তির পর তার সম্পূর্ণ মনোযোগ ক্লাসের পড়াশোনার উপর থাকার কারণে সে নিজে উদ্যোগে 3 মাসের মধ্যেই গ্র্যাজুয়েশনের পুরো সিলেবাস শেষ করে ফেলে এবং বিশেষ অনুমতিতে ডিপার্টমেন্ট হেড তার 3 বছরের পরীক্ষা একসাথে নিতে বাধ্য হয়। এক্ষেত্রে তার রেজাল্ট 97% আসে। তার এমন পারফরমেন্সের কারণে এবং 18 বছরের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার কারণে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের নজর এসে পড়ে তার উপর এবং প্রত্যেকটি ইউনিভার্সিটি রিসার্চের জন্য তাকে নিমন্ত্রণ পাঠায় এবং সে এইটার সদ্ব্যবহারও করে। মাত্র 18 বছরের মধ্যে সে দেশের বিভিন্ন প্রান্তের 13টি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি হিসেবে যোগদান করে। এতে শান্তির বাবা মা খুব খুশি হলেও শান্তির এর পেছনে পরিকল্পনা কেউই বুঝতে পারেনি। শান্তির আসল উদ্দেশ্য ছিল ফ্যাকাল্টির সুবিধা নিয়ে সে প্রত্যেকটি ইউনিভার্সিটি, প্রত্যেকটি ডিপার্টমেন্টের লাইব্রেরি ঘেঁটে দেখতে চায়। তার চাহিদার পাণ্ডুলিপিটি খোঁজার জন্য সে এক প্রকার মরিয়া হয়ে উঠেছে। 6 মাসের মধ্যে সে প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটি লাইব্রেরিতে কণ্ঠস্থ করে ফেলেছে, এমনকি ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজগুলোর লাইব্রেরিগুলোকেও সে দেখে ফেলেছে, কিন্তু সে পাণ্ডুলিপির কোনো চিহ্ন খুঁজে পায়নি। এতে শান্তি এক প্রকার হতাশ হয়ে পড়ে। ধীরে ধীরে শান্তির বাবা মায়ের নজরে বিষয়টা এলে তারা ডাক্তারের পরামর্শ নেয়। ডাক্তার জানায় মানসিক উত্তেজনা এবং শরীরে আরামের অভাব, তাই এমন অবস্থা হয়েছে। হাওয়া বদলের প্রয়োজন রয়েছে। কিছুদিনের জন্য ছুটি নিয়ে কোথাও থেকে বেরিয়ে আসা ভালো হবে। বিনোদ কীভাবে শান্তিকে ছুটি নেওয়ার কথা বলবে ভেবে পাচ্ছে না। শান্তি কেমন যেন হয়ে গেছে, তাকে কিছু বললেই ক্ষেপে ওঠে। ইতিমধ্যে একদিন শান্তি খাবার টেবিলে বলল, কেনিয়ার একটি ইউনিভার্সিটি থেকে ডাক এসেছে আর্কিওলজির ওপর লেকচারের জন্য এবং আমি সেখানে যেতে চাই, আমি কি ওখানে যাব? এটা শুনে সাথে সাথেই বিনোদ এবং সরোজিনী মুখ উজ্জ্বল হয়ে উঠল। দুজনেই প্রায় একসাথে বলল, হ্যাঁ নিশ্চয়ই, আমরাও কদিন ধরে ভাবছিলাম তোকে বলবো কোথাও থেকে বেরিয়ে আসার জন্য। কাজের চাপে তুই ছুটি নিতে পারছিস না, এতে ভালোই হলো, তোর হাওয়া বদলও হবে, সাথে কাজ হবে, তুই যা ঘুরে আয়। শান্তি হাসি মুখে বলল, তাহলে আমি ইউনিভার্সিটিতে জানিয়ে দিই। শান্তির ইউনিভার্সিটিতে জানানোর কিছু সময় পরে
কয়েক হাজার কিলোমিটার দূরে একটি ছোট্ট রুমে ধ্যানে বসে থাকা একটি ছেলের মোবাইল কেঁপে ওঠে। কিছু সময় পরে ধ্যান থেকে উঠলে ছেলেটা কল ব্যাক করে বলল, হ্যাঁ বাবা, বলো, কী খবর? তখন অপর দিক থেকে জবাব এলো, সে তোদের ইউনিভার্সিটিতেই আসছে, খেয়াল রাখিস। তখন ছেলেটি জবাব দিল, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এদিকে সব দেখছি। বলে ছেলেটা ফোন রেখে দিল এবং আবারও গিয়ে ধ্যানে বসলো। পরের এপিসোডগুলি শোনার জন্য শুনতে থাকুন অশনি শক্তি।